আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের বিশেষ করে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা ইউনূস সরকারের ক্যাবিনেটে রয়েছেন তারা নিশ্চিতভাবে সব ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে। কোনো ধরনের বিতর্কের জায়গা থেকে কোনো ধরনের প্রশ্ন বা কৈফিয়তের ধার তারা ধারেন না, কেউ কৈফিয়ত চাওয়ার সাহসও সম্ভবত রাখেন না। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টার ব্যক্তিগত লাগেজ থেকে যে গুলিভর্তি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হলো তাকে কেউ কোনো ধরনের কোনো প্রশ্ন করতে পারেননি, কোনো ধরনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়নি। বিষয়টি হচ্ছে, রোববার তিনি টার্কিশের উদ্দেশ্যে মরক্কোগামী একটি ফ্লাইট ছিল, সেই ফ্লাইটে তার টার্কিশে যাওয়ার কথা। যখন তিনি বিমানবন্দরে পৌঁছলেন তখন তার লাগেজটি যখন বন্দরের স্ক্যানিং মেশিনে দেওয়া হয় তখন নিরাপত্তা কর্মীদের চোখে পড়ে, তাদের সন্দেহ হয় ব্যাগের মধ্যে বড়সড় একটা ধাতব পদার্থ রয়েছে। তখন তারা বিনয়ের সঙ্গে ব্যাগটি ভালো করে, লাগেজটি ভালো করে চেক করতে চায়, দেখতে চায়। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নীরব ভূমিকা পালন করেন, অথবা তাদেরকে অনুমতি দেন না দিয়ে তো উপায় নেই। তখন লাগেজটি খুব ভালো করে চেকিংয়ের পর ম্যানুয়ালি তারা সেখান থেকে গুলিভর্তি অস্ত্রের একটি ম্যাগাজিন উদ্ধার করেন। তারা তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। ডাকা হলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের, তারা ছুটে এলেন। ছুটে এলে কি হবে? কিছুই না। হঠাৎ করে একজন সম্ভবত সচিব পদমর্যাদা এক ব্যক্তি সেখানে উপস্থিত হলেন, সবকিছু তড়িঘড়ি করে নিজের নিয়ন্ত্রণে নিলেন এবং ওই গুলিভর্তি অস্ত্রের ম্যাগাজিনটিও তিনি নিজের জিম্মায় নিলেন, নিজের হেফাজতে নিলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বীর দর্পে বিমানে উঠে পড়লেন, আর ওই সচিব পদমর্যাদার ব্যক্তিও বিমানবন্দর ছেড়ে চলে এলেন। এই ঘটনায় তাকে কেউ কোনো ধরনের প্রশ্নও করেনি, জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি, অথবা প্রয়োজনীয়তা অনুভব করলেও সেই সাহস তাদের ছিল না জিজ্ঞাসাবাদের। যদিও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষ থেকে একটি অজুহাত দাঁড় করানো হয়। কি অজুহাত? যে আমি ব্যস্ততার কারণে আমার ব্যাগ থেকে এই ম্যাগাজিনটি সরাতে ভুলে গিয়েছিলাম। বিমানবন্দর এলাকায় একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তির লাগেজে এই ধরনের গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া যাবে, সেটা আমরা খুব স্বাভাবিকভাবে নিয়ে নেব। আর সরাতে মনে ছিল না, আচ্ছা ধরে নিলাম সরাতে মনে ছিল না, ঠিক আছে, ভুল হতেই পারে। আমরা ধরে নিলাম যে এটি বৈধ অস্ত্র, ধরে নিলাম, কিন্তু তার তো একাধিক নিরাপত্তা কর্মী রয়েছে, অস্ত্রধারী নিরাপত্তা কর্মী রয়েছে, নিয়োগ দেওয়া থাকে মন্ত্রীদের জন্য তাদের নিরাপত্তার জন্য। তাতে কেন ব্যক্তিগত অস্ত্র নিজে রাখতে হবে? কি কারণে? অনেক বড় প্রশ্ন। এবং এ বিষয়ে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বা বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। কি বিবৃতি দিবে? এর আগে যত সরকারের মন্ত্রীরা ছিল বা আমরা দেখেছি, তারা কি কখন নিজের পকেটে অস্ত্র রাখতেন, নিজের লাগেজে অস্ত্র রাখতেন? নিরাপত্তা কর্মীরাই তো নিয়োজিত থাকেন তাদেরকে যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য। আমাদের মনে রাখা দরকার, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর আগে কিন্তু নিজের মুখে একটি টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন সাক্ষাৎকারে, 5 আগস্ট শেখ হাসিনা সরকার যদি পতন না ঘটতো, শেখ হাসিনা যদি দেশ ছেড়ে চলে না যেতেন, তাহলে তাদের প্রস্তুতি ছিল সশস্ত্র বিপ্লবের। অস্ত্রের মজুদ ছাড়া তো সশস্ত্র বিপ্লবের বিষয়টি মাথাতেই আনা যায় না। সেই অস্ত্রগুলো কোথায়? যদি আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজের বক্তব্যের কথা বলছি, তাহলে তারা প্রস্তুতি ছিল তো তাদের, তাহলে সেই অস্ত্রগুলো কোথায়? এবং পুলিশের যে অস্ত্রগুলো লুট হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি একটা অস্ত্র উদ্ধার করতে পেরেছে? সব বাদ দিলাম, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তো কম বিতর্কে জন্ম দেননি এই 10 মাসে। এর আগে তিনি হেলিকপ্টার ছাড়া চলতেই পারেন না, তার নাম তো হয়ে গেল হেলিকপ্টার উপদেষ্টা। উত্তরবঙ্গের একটি জেলায় কয়েকটি উপজেলা পাশাপাশি, সেই উপজেলাগুলো সফর করতে গিয়ে তিনি অসংখ্যবার হেলিকপ্টার ব্যবহার করেছেন।
তার বক্তব্য অনুযায়ী তিনি 6বার হেলিকপ্টার ব্যবহার করেছেন। এক উপজেলা থেকে আর এক উপজেলার দূরত্ব মাত্র 9 কিলোমিটার। সেই 9 কিলোমিটার যাওয়ার জন্য তাকে হেলিকপ্টার ব্যবহার করতে হয়। যদিও তিনি ব্যাখ্যা দিয়েছিলেন তিনি মাত্র 6বার ব্যবহার করেছেন হেলিকপ্টার। একটা উপজেলা থেকে আরেকটা উপজেলায় যেতে 6বারই ধরে নিলাম হেলিকপ্টার ব্যবহার করতে হবে, কি আশ্চর্য। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত যে যিনি কর্মকর্তা, তার পিএ মোয়াজ্জেমকে নিয়ে কথা উঠলো, ওই সেগুলোকে সব ধাপ চাপা পড়ে গেল। কি সব তদন্ত কমিটি গঠন করা হলো, কয়েকশো কোটি টাকা তিনি সরিয়েছেন দুর্নীতির মাধ্যমে, সবকিছু শেষ, মানুষ ভুলে গেছে। মজার বিষয় হচ্ছে কি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগ থেকে যে গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে, সেই তথ্যটি, সেই সংবাদটি দেশের বিভিন্ন গণমাধ্যমে অনলাইন ভার্সনে আপলোড করা হয়েছিল, নিউজ এসেছিল। পরবর্তী দেখলাম তার অনেকগুলো গণমাধ্যমে সেই নিউজটি সরিয়ে নিয়েছে। কেন, কিসের ভয়ে, কার চাপে জানি না আমরা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, সেটি নিয়েও নানান ধরনের কথা হলো এবং পরবর্তীতে তিনি দুঃখ প্রকাশ করেছেন। একের পর এক অসংখ্য ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, কোনো ধরনের জবাবদিহিতা নেই। সাংবাদিকরা যখন সাহস করে দু একজন প্রশ্ন করেন, হয়তো কিছু একটা বলার চেষ্টা করেন, আবার অনেক সাংবাদিকের তো প্রশ্ন করতে গেলে চাকরিও থাকে না। এদিকে আমাদের নতুন বাংলাদেশ দিবস বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক স্বপ্ন ছিল যে এরকম একটি দিবস ঘোষণা করা হবে, যে নতুন বাংলাদেশের জনক সম্ভবত তিনি হবেন, তাকে ঘোষণা করা হবে। কিন্তু তার নিয়োগকৃত ছাত্ররা তার বক্তব্য অনুযায়ী যখন প্রচন্ড প্রতিবাদ করলো, তখন বাধ্য হয়ে সরকারকে সেখান থেকে পিছু হটতে হলো। কি একটা অসাধারণ বিষয়, প্রজ্ঞাপন জারি করা হলো 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস। এমন এক বাংলাদেশ আমরা নতুন পেয়েছি যেখানে মততন্ত্র ছাড়া আর কিছুই নতুন কিছু আসেনি, এটি মানুষের অভিযোগ। এবং এই ছাত্র উপদেষ্টা চাইলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে ফেলতে পারে, প্রমাণিত সত্য। তিনি সহজে এই ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে কিছু বলেন না। যেই এক্সাম্পলটি আমাদের সামনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্ষেত্রে স্থাপিত হলো, যে দৃষ্টান্তটি, সেক্ষেত্রেও নিশ্চয়ই সরকারের তেমন কোনো বক্তব্য থাকবে না, এটাই স্বাভাবিক। এখন মব কি সিগনিফাই করে? যেটি সিগনিফাই করে সেটি হচ্ছে আপনার অরাজকতা, আপনার নৈরাজ্য, যেটাকে অ্যানার্কি বলি আমরা। সেই অ্যানার্কির মধ্যে যে ঘোলা পানিটা তৈরি হয়, সেখানে মাছ শিকারের জন্য যারা আপনার কুশীলব, তারা ঠিকই কিন্তু তাদের অপকর্মটা করে নেয়। এখন ধরুন ডিপ ডাউন আমাদের এখানে যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটি আপনার মাইনরিটি মেজরিটির বিষয় সংশ্লিষ্ট। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা কেউই মাইনরিটি নই এই দেশে। স্বাধীন সার্বভৌম এই দেশটি একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে এবং সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু যুদ্ধ করেছে। সুতরাং যদি বলতেই হয়, চিহ্নিত করবার প্রয়োজনে, আইডেন্টিফাই করবার প্রয়োজনে, আপনি বলবেন প্রথম বৃহত্তম সম্প্রদায়, দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়, তৃতীয় বৃহত্তম সম্প্রদায়, চতুর্থ বৃহত্তম সম্প্রদায়। তো সেই হিসেবে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের একজন নারী, তার প্রতি যেই ঘটনাটি ঘটানো হয়েছে, একটা কালচার অফ ইম্পিউনিটি ব্যাকআপ হিসেবে কাজ করেছে, যে আপনি ইউনূসের জামানায় যা কিছুই করেন আপনি পার পেয়ে যেতে পারবেন, আপনি মাপ পেয়ে যাবেন, আপনি তারপরেও সমাজে বুক ফুলিয়ে হাঁটতে পারবেন। তো সেরকম ঘটনা এই যে কদিন আগে আমরা এই সাবেক মাননীয় প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা, তাকে যেভাবে নাকাল হতে দেখেছি, মব ভায়োলেন্সের সম্মুখীন হতে দেখেছি, এবং তারপরে যাদের আটক করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন দিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনি কি সিগন্যালটা দিলেন, কি বার্তা দিলেন? ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট। এবং যেই কাজটি পরবর্তীতে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কাজী হাবিবুল আওয়াল মহোদয়ের প্রতি প্রদর্শন করা হলো, সেটি আবার ভিন্ন রূপ পরিগ্রহ করলো। তিনি আদালতে যাওয়ার পথে তাকে থুতু মারা হলো,
লোকজনকে দেখিয়ে অন রেকর্ড সেটা প্রচার করে, মানে আরেক ধরনের আপনার মব, সেটি আপনি কিভাবে জাস্টিফাই করবেন? অর্থাৎ একটার পর একটা ঘটনা সেটি নতুন নতুন কিন্তু মাত্রা যোগ করছে। আমাদের প্রফেসর ইউনুসের যে উষ্ণি, তাতে নতুন নতুন পালক হিসেবে সন্নিবেশিত হচ্ছে। এখন তিনি মহিমান্বিত হচ্ছেন, গৌরবান্বিত হচ্ছেন না কলঙ্কিত হচ্ছেন, সেটা ইতিহাস বলে দেবে ভবিষ্যতে, যে ইতিহাস রচিত হবে। এখন এবং যেটি মুরাদনগরের উদ্বেগের বিষয় সেটি হচ্ছে যে একটি ঘটনা ঘটার পর আরেকটি ঘটনা ঘটছে, যেটি সেটিকে ছাপিয়ে যাচ্ছে। আপনি যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটি বীভৎস, এবং এটি এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে, সেটাই আসলে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এবং যেখানে সবচাইতে আদর্শ স্থানীয় পরিবেশ পরিস্থিতি বিরাজ করবে, যেমনটি আমরা দেখেছিলাম প্রথম অন্তর্বর্তী সরকারের সময়, আপনার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছিল, ঠিক 90 দিনের মধ্যে তারা তাদের আরোগ্য কাজ শেষ করে বাড়ি চলে গিয়েছিলেন, যে যার পেশায় ফিরে গিয়েছিলেন। এখানে সেটি বিস্তৃত হচ্ছে ইলাস্ট্রিকের মতো। আর একেবারে যত রকমের রাহাজানি, খুন, ধর্ষণ, হামলে পড়া, আহ, আপনার অগ্নিসংযোগ, জি, লুটতরাজ, বুলডোজিং, কি নেই, সবই কিন্তু দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের সময় আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে। এবং আমরা কি সেই প্রশ্নটা এভাবে করবো অথবা কলিমুল্লাহ? আমি আমি একটু যদি আপনার কথা মাঝখানে ইন্টারফেয়ার করি, ভারতের পক্ষ থেকে যে অভিযোগগুলো এতদিন জানিয়ে আসা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চলছে, আহ কম বেশি এর সত্যতা যেমন আছে, আবার কম বেশি ভারতের গণমাধ্যমে আবার অতিরঞ্জিত ভাবে প্রচার করা হয়েছে, এটাও বাস্তবতা। কিন্তু অতি সাম্প্রতিক সময় গত কয়েকদিনে যে একের পর এক ঘটনা, ঢাকার মানে খিলক্ষেতে একটি অস্থায়ী পূজা মণ্ডপ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সম্ভবত, বা ভেঙে ভেঙে দেওয়া হলো, এবং সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেটি অস্থায়ীভাবে অনুমোদন দেওয়া হয়েছিল গত দুর্গাপূজার সময়, সেটি তো সরানো হতেই পারে। আমরা ধরে নিলাম যে সরকারের বক্তব্য সঠিক, কিন্তু এই ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন তথাকথিত তৌহিদি জনতার ব্যানারে দাবি উঠলো পূজা মণ্ডপ সরিয়ে ফেলতে হবে, তখন এই ঘটনাটি ঘটলো। আবার লালমনিরহাটে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি, এজ এ জার্নালিস্ট আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি প্রকৃতি ঘটনা, যে একজন নরসুন্দরের দোকানে চুল কাটতে গিয়ে টাকা কম দেওয়াতে তাকে যখন সে টাকা দাবি করলো আরো 10 টাকা, তার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে সহজ যে অভিযোগটি আনা সম্ভব সবসময় সেটাই করলো, যে মহানবীর বিরুদ্ধে কটূক্তি করেছে পরেশ চন্দ্র শীল এবং তার সন্তান, তাদেরকে আটক করা হলো। এবং ওই সময় ওসি, ওই সংশ্লিষ্ট থানার ওসি আবার যে বক্তব্য দিলেন এই সো কল তৌহিদি জনতার উদ্দেশ্যে, যে এমন শাস্তি দেওয়া হবে সারাদিন সারা জীবন মনে রাখবে, একজন ওসি এই ধরনের ঘটনা বক্তব্য দিচ্ছে। আবার খিলক্ষেতে তৌহিদি জনতার দাবির পরিপ্রেক্ষিতে পূজা মণ্ডপ সরিয়ে নেওয়া হচ্ছে বা ভাঙচুর করা হচ্ছে। এবং সর্বশেষ কুমিল্লার মুরাদনগরে এই যে নারীকে বিবস্ত্র করে, ধর্ষণের পরে বিবস্ত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা, এটা কি একটার সঙ্গে আরেকটা রিলেটেড? ডেফিনেটলি এটা মাইন্ডসেটের বিষয়। আপনার আমি যেটা বলছিলাম, ডিপ ডাউন আমাদের যারা এখানে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বৃহৎ সম্প্রদায়, তাদেরকে মাইনরিটি হিসেবে ট্রিট করবার, চিহ্নিত করবার এবং ব্যবহার করবার একটা ইনস্টিটিউশনাল মাইন্ডসেট তৈরি হয়েছে। আর আপনার এই যে কতগুলো টেকনোলজি আমরা ব্যবহার করছি, এর কোনো ধর্মীয় ভিত্তি আছে ইসলামে? আপনার আহ, যিনি আহ, ধার্মিক, তিনিই তৌহিদি। এখানে বিভাজন করার তো কোনো সুযোগ নেই। নিঃসন্দেহে। ওভারওয়েলমিংলি মেজরিটি পিপল একটি নির্দিষ্ট ধর্মে অনুসারী, এবং সেই কারণেই এই বিভাজন রেখাটি স্যার সিরিল রেডক্লিফ প্রণয়ন করেছিলেন এবং কার্যকর করেছিলেন 1947-এ। তো সেটা তো ইতিহাস। এখন আপনার কথায় কথায় আমাদের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তর সম্প্রদায়ের মানুষজনকে উৎপীড়ন করার যুক্তি হিসেবে এই তৌহিদি হাকডাক আপনাকে ইনস্টিটিউশনাল ফর্মে ব্যবহার করতে হবে কেন? আপনার প্রফেসর ইউনুস এবং তার যে ধর্মবিশ্বাস, সেটা নিয়ে রীতিমতো জাতীয় ডিবেট এখনো চলছে, এটার কোনো সুরাহা হয়। আমরা ব্যক্তিগত বিষয়
আগ্রহী নই। যখনই আপনি পাবলিক লাইফে কোনো পাবলিক পজিশনে থাকবেন, এট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনার পে চেক আসবে জনগণের করের টাকায়, তখন কিন্তু ন্যাচারালি ইউ দ্য স্পটলাইট। এবং এখানে এই যে ঘটনাটি ঘটলো, তিনি এবং তার পুত্র যে নিগ্রহের শিকার হলেন, এবং পরবর্তীতে যিনি আপনার ইউনিফর্ম পরে আছেন, তিনি টেস্টিফাই করার অংশ হিসেবে যেই আপনার বয়ান দিলেন, সেটি কি তিনি দিতে পারেন? কখনোই না। তার পেশাদারিত্বের সঙ্গে, তার প্রশিক্ষণের সঙ্গে এটি যায় না। এখন এটি কেন করছেন? কারণ উনি মনে করেছেন যে কথা বললে যারা দেশ পরিচালনা করছেন তারা আহ্লাদিত হবেন। বেশ বলেছে তো লোকটা, এই যদিও তিনি রকমের ব্যাখ্যা একটা। দিয়েছেন, তিনি বলেছেন উত্তেজিত জনতাকে ঠান্ডা রাখতে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি তো তার মতো সাফাই বলবেন, জি। স্বাভাবিক, কিন্তু বিষয়টা হচ্ছে এটা বড়সড় ইস্যু। কিন্তু আপনার মাইন্ডসেটে পরিবর্তন না নিয়ে আসলে এ ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতেই থাকবে। সেই জন্য কোন রকমের আশ্রয় প্রশ্রয় এবং আশকারার সুযোগ রাখা যাবে না, অন্তত যারা সরকার পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে। কথায় বাক সংযত হতে হবে, এবং আপনার উত্তেজিত হয় মানুষ, এই ধরনের কোনো উপায় উপকরণ হ্যান্ডেল হিসেবে তুলে দেয়া যাবে না তাদের হাতে। আমরা ভালো। এর আফটার ইফেক্টটা কি হতে পারে আপনার কাছে একটু জানতে চাই, বা আপনার ফোরকাস্টিং, যে এখন আসলে যে ভারত তো এটাকে নিশ্চয়ই তারা এক্সাম্পল হিসেবে নিবে, যে তারা এতদিন যা বলে আসছে এগুলো একের পর এক ঘটনা এখন দৃশ্যমান হচ্ছে। এবং সবকিছু মিলিয়ে আপনি যখন বললেন যে এগুলোর দায় দায়িত্ব অবশ্যই প্রধান উপদেষ্টার, এর আফটার ইফেক্টটা কি হতে পারে? আফটার ইফেক্ট তো আমাদের হাতে হাতে পেতে হচ্ছে বা হবে। খেয়াল করে দেখেন, ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে 3টি নিষেধাজ্ঞা হাজির করা হয়েছে। আমাদের যে পণ্যগুলো স্থলপথে আমরা জি। রপ্তানি করতাম, সেখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। শুধুমাত্র সমুদ্র পথে, তাও একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যেতে পারে। সর্বশেষ যে নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকশন, সেটা 9টি পণ্যের নিরিখে দেওয়া হয়েছে: পাট, কাপড়, সুতো ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট। আগামী বছর কিন্তু ফারাক্কার পানি বন্টন যে চুক্তি, সেটির মেয়াদ শেষ। এখন বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, বাংলাদেশ হচ্ছে বদ্বীপ সম্পন্ন পরিপূর্ণ একটি আহ ভৌগোলিক আয়তন। এখানে আপনার যদি ডেল্টা, এই দেশটিকে যদি ডেল্টা থাকতে হয়, তাহলে পানির প্রাচুর্য থাকতে হবে। আর সেখানে যদি দেখা যায় যে সেই যে বর্তমান অ্যারেঞ্জমেন্ট, সেটি আর অনার করা হচ্ছে না, এবং ভারত রিলাক্টেন্টলি তাদের মতো করে একটা বন্টন নামা আমাদের উপর চাপিয়ে দেয়, আমরা লোয়ার এন্ডে থেকে হইচই করতে পারবো, কিন্তু আমাদের ডিভিডেন্ডটা তো পাবো না, এটি নিশ্চিত। যত বেশি আপনি আলোচনার মধ্যে থাকবেন, টকিং টার্মসে থাকবেন, মুখ দেখাদেখির মধ্যে থাকবেন, তত বেশি পরিমাণে বরফ গলবে, গলতে থাকবে, এটাই স্বাভাবিক। আর যতই আপনি কলসিকানা মারবার চেষ্টা করবেন, শ্রী চৈতন্যদেব অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আপনারা এখন আমি যারা আছেন আমাদের প্রতিবেশী হিসেবে, তারা কিন্তু ওই মেরেছিস কলসিকানা তাই বলে কি প্রেম দেবো না এইভাবে গদগদ হয়তো থাকবেন না। উল্টো মানে চেহারা আপনি যদি বলতে দেখান, চাচ্ছেন, যদি একটু তখন সামারাইজ ব্যাপারটা করি, কি আপনি বলতে চাচ্ছেন যে এগুলোকে কেন্দ্র করে ভারত আহ ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতেই থাকবে, বিষয়টি এরকম। অবধারিত, কোনো সন্দেহ নেই। গুডউইল জেস্টার যেটি এক্সপেক্টেড, সৎ প্রতিবেশী হিসেবে আমরা আশা করতে পারি, সেটি যদি আমাদেরই বিভিন্ন কর্মকাণ্ড আচরণের কারণে আপনার নষ্ট হয়ে যায়, সম্পর্ক তেতো হয়ে যায়, আমরা যেহেতু আকারে প্রকারে আয়তনে তুলনামূলকভাবে আপনার ছোট, আমার কোট আনকোট, সুতরাং একটা তনু বপু বিশাল একটি আয়তনের দেশকে আপনি বাই ডিফল্ট দাদাগিরি করার স্পেস যদি নিচ থেকে দিয়ে দেন, এর চেয়ে মর্মান্তিক দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে? আহ, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে যে আমি বলছিলাম যে কয়েকটি সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করবে, এর মধ্যে কয়েকটা নিয়ে আলোচনা করেছি, আরো একটি হচ্ছে যেটি
আমাদের সাধারণ মানুষের মধ্যে রক্তক্ষরণ ঘটছে। রাজধানী বিজয় সরণিতে যে স্কাল্পচার ছিল, ভাস্কর্য ছিল বঙ্গবন্ধু, সেটি 5ই আগস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই বা কোনো কিছু জানারও প্রয়োজন নেই। কিন্তু ওই ভাস্কর্যকে কেন্দ্র করে আরো 7টি দেয়াল ছিল মুরাল সম্বলিত। সেই মুরাল গুলো ভেঙে ফেলা হলো গত শুক্রবার, যেখানে ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের নানান পর্ব ওইখানে প্রতীক হিসেবে স্থান পেয়েছিল। সেই মুরাল গুলো ভেঙে ফেলা হলো এবং একের পর এক এই ধরনের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন কিংবা স্মৃতি ধরে রাখতে যে ধরনের স্থাপনা ছিল সবই গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আপনার কোনো প্রতিক্রিয়া? দেখুন, আপনার কবির ভাষায় আমরা যদি স্মৃতিচারণে যাই তাহলে দেখব এমনটি বলা হয়েছিল: বুদ্ধ টুটের পিঠে চলেছে স্বদেশ, মুক্তিযুদ্ধ হায় বৃথা যায় বৃথা যায়। এখন যে সমস্ত বয়ান, ডিবেট, এগুলো সিস্টেম্যাটিক্যালি হাজির করা হচ্ছে, তা আপনার এ ধরনের পরিবেশকে আপনার বিকাশের সুযোগ করে দিচ্ছে, যেখানে সিম্বলিক যাবতীয় যা কিছু আছে তার উপর হামলে পড়লে কোনো সমস্যা নেই, সেগুলো ভেঙে ফেললে কোনো ঝামেলায় পড়তে হবে না, বরং আপনি বুক ফুলিয়ে হাঁটতে পারবেন, এটার ক্রেডিট জাহির করতে পারবেন। এরকমের একটা পরিবেশ প্রতিবেশ আমরা তৈরি করে ফেলেছি ইতিমধ্যে। ফলে এই ধরনের ঘটনা সহজে ঘটবে, এটাই তো স্বাভাবিক। তারপর ধন্যবাদ। এভাবে কতদিন চলবে বা এর এর বা আফটার ইফেক্ট কি, যা কিছু ঘটছে সবকিছু মিলিয়ে আমরা কোথায় যাচ্ছি এবং এর ফলাফলটা কি? এক কথায় বিষয়টা হচ্ছে এই যে রাষ্ট্র বিপন্ন হচ্ছে, এবং এ ধরনের কর্মকাণ্ড যত বিস্তৃত হবে, বাড়তে থাকবে, ততই রাষ্ট্রের ইমেজ বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এবং রাষ্ট্র একটা পর্যায়ে এমন ইমেজ সংকটে পড়বে যে আপনার আন্তর্জাতিক সম্প্রদায় বাঁকা চোখে দেখা শুরু করবে। তখন আমরা যে মর্যাদার আসনটি প্রত্যাশা করতে পারতাম, সেই প্রত্যাশার জায়গাটা অনেকাংশে ড্যাশড হয়ে যাবে, এবং সেটি আখেরে এই দেশের জনগণের জন্য ভালো হবে না। ভিসা প্রাপ্তি থেকে শুরু করে আমদানি রপ্তানি থেকে শুরু করে সবকিছু কিন্তু এফেক্টেড হয়ে যেতে পারে। সুতরাং সাধু সাবধান। উম, আমি খুব আরেকটি প্রশ্ন করবো, সেন্সিটিভ প্রশ্ন, যেহেতু সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করছি। আহ আহ, প্রফেসর কবির মোল্লা, আমাদের বুদ্ধিজীবী সমাজ কোথায়? আমরা যাদেরকে আওয়ামী লীগের 15.5 বছরে মুক্তিযুদ্ধের পক্ষে গলা ফাটিয়ে কিংবা অসাম্প্রদায়িক চেতনার বিষয়ে তারা চকিত ছিলেন, গলা ফাটিয়ে তুলতেন সবসময়, এখন তারা কোথায়? আপনাদের মতো কয়েকজন মানুষ শুধুমাত্র কথা বলছেন, তাও নানান ধরনের খড়গ নেমে আসছে, আর বাদ বাকিরা কোথায়? দেখুন, আমরা তো লেস পেন্সার ছিলাম না। আমরা কিন্তু বিগত সরকারের সময় উচ্চকিত ছিলাম, সমালোচনা মুখর ছিলাম, এবং গঠনমূলক আলোচনা করতাম। সেই জন্যে গত সরকারের সময়ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খড়গ আমাদের উপর নেমে এসেছিল। এখন দুদক নামক একটি হাতিয়ার ব্যবহার করার চেষ্টা চলছে, এবং এটি রীতিমতো আপনার ভিন্ন ফর্ম পরিগ্রহ করেছে, নিগ্রহের, এবং সেই সঙ্গে আপনার নিবর্তনের নতুন ধারা, নতুন মাত্রা যুক্ত হচ্ছে। এখন এর দায় তো সরকার প্রধানকে নিতেই হবে। আপনার যেন তেন প্রকারে মানুষকে স্টিগমাটাইজ করা, এবং দুদকের সবচেয়ে খারাপ যে দিকটা সেটি হচ্ছে মিডিয়া ট্রায়াল। প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহিত করে মিডিয়া ট্রায়ালের যে ব্যবস্থা করাটা, না, এগুলো ঠিক আছে, সেটা এগুলো নিয়ে তো আমরা আমি আলোচনা করছি। আমি আমি বলছি, মনে করি আমি বলছি সেই যে শ্রেণীটা এটি কোথায়? কখনোই কাম্য হতে পারে না। আমি বলছি সেই শ্রেণীটি কোথায় যারা মুক্তিযুদ্ধের চেতনা খুঁজছে, নানান ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন, এখন মুক্তিযুদ্ধের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে যখন আমরা সন্ধিক্ষণে উপস্থিত, সেই জায়গাটিতে সেই মানুষগুলো কোথায় যারা বিশেষ সুযোগ সুবিধা নিয়ে দিনরাত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করতেন? দেখুন, এরা বেসিক্যালি হাইব্রিড লোকজন। দ্বিতীয়ত ক্রাফটি, সুযোগ সন্ধানী, এবং তারা বেসিক্যালি লিপ সার্ভিস প্রদান করেছে। তারা আন্তরিকতার সঙ্গে কাজটি করলে আজকে দেশের এই অবস্থা হয় না, এক। দ্বিতীয়ত, আপনার এরা সর্বকালের সর্বযুগে ছিল স্তাবক শ্রেণী,
এবং এই স্তাবক শ্রেণী নতুন জার্সি গায়ে এখন কিন্তু আবার দাঁড়িয়ে গেছে। এই শফিক মহোদয়ের কথাই চিন্তা করুন, তিনি আগে যে কোট পরে হাঁটতেন, এখন নতুন নামাবলী চাপিয়েছেন, বয়ানের ধরন পাল্টে গেছে এবং নতুন নতুন আপনার অনুশীলনে ব্যস্ত আছেন। ধরুন কিছুদিন পরে প্রফেসর ইউনূস পর্যায়ে তো চলে যেতেই হবে, হয় আপনার এই নশ্বর জীবনের অবসান ঘটবে অথবা দায়িত্ব ছেড়ে দিতে হবে, তখন এদের সমাজে বাস করতে হবে না? তখন আমরা দেখব যে কি বয়ান দিচ্ছেন তখন। সুতরাং আপনার এটাতে আমি অবাক হইনি। আপনার এই 16-15 বছর ধরে টানা যারা স্তাবকতা করেছেন, তাদের স্তাবকতার ধরন পাল্টেছে। কেউ জার্সি বদল করেছেন, কেউ টোন ডাউন করেছেন, কেউ উচ্চকিত হয়েছেন, কিন্তু এই যে কালচারটা, উমেদারি, আপনার তোষামদি, খোশামদি এবং তৈলমর্দনের যে কালচার, সেটি কিন্তু অব্যাহত আছে। আমাদের প্রত্যাশা ছিল প্রফেসর ইউনূসকে ঘিরে এটি ঘটবে না, কিন্তু আমরা দেখছি যে আরো ইনস্টিটিউশনাল ফর্ম ডেভেলপ করেছে। সমালোচনার ন্যূনতম হজম করবার বা আপনার গ্রহণ করবার ইচ্ছা নেই। এবং আপনার যত রকমের কায়দা আছে, আপনার সেভাবে ট্রল করা, হামলে পড়া, নানান ভাবে ব্যস্ত রাখা, এইসব কার্যক্রমগুলো খুব সিস্টেম্যাটিক্যালি আনলিশ করার একটা কায়দা শুরু হয়েছে। কিন্তু প্রত্যেকটা বিষয়ের তো একটা লিমিট আছে। আপনি যখনই এটি ব্যাপকভাবে অ্যাডিয়ার করা শুরু করবেন, প্রতিপালন করা শুরু করবেন, সেটাই আপনার জন্য আপনার মরণ ফাঁদ হিসেবে আপনার অবসান, এই শাসন অবসান এর রাস্তা খুলে দেবে। অনেক ধন্যবাদ প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি, নিঃসন্দেহে সামনের দিনগুলো আমাদের জন্য ভালো নয়, এটুকু আমরা নিশ্চয়ই প্রত্যেকেই অনুধাবন করতে পারছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। কখন যাবে অনেক? এটা স্যার এই 3:30 4:30টার মধ্যে চলে যাবে স্যার। আপনি আমি কাইন্ডলি নিন। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে স্যার। কথাবার্তা। জি, আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফাইন, মানে চমৎকার হচ্ছে। আর আমি ওই নম্বরে স্যার এক কাপ কফি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ।